কেউ যদি অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান অভিনীত ডন মুভিটি দেখার পর সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে বলিউডের ডন বলতে এই দুজনকেই বোঝায়, তাহলে আপনি মারাত্মক ভুল করবেন। এই দুজন রূপালী পর্দায় শুধু ডনের অভিনয়টুকুই করে গেছেন। বাস্তবে বলিউডের অভিনয় শিল্পী, প্রযোজক, পরিচালকদের কাছে মূর্তিমান আতঙ্ক ছিলেন এক দুর্ধর্ষ মাফিয়া ডন। তার ফোন পেলে সঞ্জয় দত্ত সুবোধ বালকের মতো সব কথা শুনতেন। ভয়ে কেঁপে উঠতেন সলমান খান, শাহরুখ খানরা। সুভাষ ঘাইয়ের মতো পরিচালক যান বাঁচানোর জন্য চাঁদা দিতেন তাকে। সে চাঁদা আদায় করত বলিউডের বহু শক্তিমান নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। সে সরাসরি চাঁদা চেয়েছে 90 দশকের গ্ল্যামারাস নায়িকা মনীষা কৈরালার কাছ থেকে। না পেয়ে তার ব্যক্তিগত সহকারীকে খুন করেছে। চাঁদা না পেয়ে তার লোকজন নির্মমভাবে হত্যা করেছে প্রতিভাবান সুরকার গুলশান কুমারকে। হ্যাঁ, তার নাম আবু সালেম। 100 টাকা পকেটে নিয়ে সে মুম্বাই শহরে এসেছিল উত্তর প্রদেশের আজমগড় থেকে। এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিল সে। আর 2002 সালে পর্তুগালে গ্রেপ্তার হওয়ার সময় তার সম্পদের পরিমাণ ছিল প্রায় 5,000 কোটি রুপি। খুন, চাঁদাবাজি, সম্পত্তির জবরদখল কিংবা বেআইনি অস্ত্র সরবরাহের জন্য মুম্বাই পুলিশের কাছে সে দাউদ ইব্রাহিমের পরই মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। এই মুহূর্তে মুম্বাইয়ের আর্থার রোড জেলের অন্ধকার কুঠুরিতে দিন কাটছে তার। হয়তো এখন কেবল মৃত্যুই তাকে মুক্তি দিতে পারে এই জীবন থেকে। আবু সালেম সম্পর্কে আলোচনা না করলে মুম্বাইয়ের অপরাধ জগতের গল্প অসম্পূর্ণই রয়ে যাবে। আনসারি ও তার স্ত্রী জান্নাতুন নিসার ছিল 5 সন্তান। তার মধ্যে দ্বিতীয় সন্তান ছিল আবু সালেম। উর্দু মাধ্যমের স্কুলের 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন আবু সালেম। জীবিকার অন্বেষণে মোটরসাইকেল মেকানিকের কাজে লেগে যান। খুব শিগগিরই দক্ষ মোটর মেকানিক বনে যান। চলে আসেন দিল্লিতে। উচ্চাভিলাষী আবু সালেম মোটর মেকানিকের কাজ ছেড়ে অন্য কিছু করতে চাইলেন। মুম্বাই নগরীর সবচেয়ে দুর্ধর্ষ মাফিয়া ডন দাউদ ইব্রাহিম তখন বোম্বে থেকে পালিয়ে দুবাই থাকেন। দাউদের চাঁদাবাজি দেখাশোনা করতেন তারই ছোট ভাই আনিস ইব্রাহিম ও নুরা ইব্রাহিম। আবু সালেমের সাথে পরিচয় ঘটে সৈয়দ টুপির। সৈয়দ টুপির সৌজন্যে অচিরেই আবু সালেম আনিস ইব্রাহিমের ডান হাত হয়ে ওঠেন। দুবাই থেকে দাউদ ইব্রাহিমের কাছে খবর চলে যায় আবু সালেমের দক্ষতা। আনিস ইব্রাহিমের সঙ্গ পেয়ে অল্প দিনেই প্রচুর টাকার মালিক হয়ে যান আবু সালেম। 90 দশকের বলিউডের বিখ্যাত সুরকার গুলশান কুমার প্রথম জীবনে ফলের জুস বিক্রেতা হিসেবে তার জীবিকা উপার্জন শুরু করেন দিল্লিতে। তারপর বেশ কিছু হিন্দু ধর্মীয় ভক্তিমূলক গান গেয়ে সুনাম অর্জন করলে তিনি টি সিরিজ প্রতিষ্ঠা করেন। গুলশান কুমারের পৃষ্ঠপোষকতায় তৈরি হয় সুরকার নাদিম শ্রাবণ জুটির। যদিও উভয় সুরকারের গুরু ছিলেন গুলশান কুমার। প্রথমজন নাদিম সাইফির সাথে অচিরেই গুলশান কুমারের অবস্থা খারাপ হতে শুরু করে। সমস্যা খুবই সাধারণ। গুলশান কুমার নাকি নাদিম শ্রাবণকে পাত্তা দেন। বিভিন্ন মুভিতে নাদিম শ্রাবণ জুটিকে আগের মতো কাজ করতে দেন না গুলশান। এই ঠুনকো অজুহাতে নাদিম সাইফি গুলশান কুমারকে হত্যা করার সংকল্প করেন। এজন্য তিনি দ্বারস্থ হলেন মাফিয়া ডন আবু সালেম। নাদিম সাইফি অগ্রিম 25 লাখ রুপি দিয়ে দেন আবু সালেমকে। 12 আগস্ট 1997 মুম্বাই নগরীর আন্ধেরির জিতেশ্বর মহাদেব মন্দিরে সকালের প্রার্থনা সারছিলেন গুলশান কুমার। আবু সালেমের ঘাতক দল অপেক্ষা করছিল কখন গুলশান কুমারের প্রার্থনা শেষ হয়। আবু সালেমের হিটম্যান রাজা নামের এক ভাড়াটে খুনি আবু সালেমকে ফোন করেন। সালেম তাকে নির্দেশ দিলেন ফোনের সংযোগ বিচ্ছিন্ন না করতে, কারণ গুলশান কুমারের আর্তনাদ শুনতে চান তিনি। মন্দির থেকে বের হওয়ার সাথে সাথে রাজা গুলি করেন গুলশান কুমারকে। গুলশান কুমার ঘটনার আকস্মিকতায় পাবলিক টয়লেটে লুকিয়ে থাকার বৃথা চেষ্টায় দৌড় দেন। পড়ে যান পা পিছলে। আবার গুলি করে রাজা। দুবাই থেকে ফোনের অপর প্রান্তে সব শুনছেন আবু সালেম। শত শত লোকের সামনে এই নৃশংস ঘটনা ঘটছে। কেউ এগিয়ে আসছে না। পানি পানি বলে চিৎকার করছেন
পুরো ভারত নন্দিত এই সুরকার মোট 6 রাউন্ড গুলি করে গুলশান কুমারের মৃত্যু নিশ্চিত করে স্থান ত্যাগ করে ঘাতক দল। গুলশান কুমারের হত্যাকাণ্ড পুরো ভারতকে কাঁপিয়ে দেয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল এই হত্যাকাণ্ড তদন্তের নির্দেশ দেন। পুরো বলিউড আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। দৃশ্যপটে আবেদনময়ী মনিকা বেদি। মনিকা বেদির বাবা প্রেম বেদি ছিলেন একজন ডাক্তার। তাদের পুরো পরিবার থাকত নরওয়েতে। সেখানেই মনিকা বেদির জন্ম। 17 বছর বয়সে 1992 সালে বিলেতের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য নিয়ে ভর্তি হন মনিকা। ভর্তি হয়েই তিনি বুঝতে পারলেন পড়াশোনা তার দ্বারা হবে না। এক গ্রীষ্মের ছুটিতে তিনি মুম্বাই চলে আসেন। মনিকা বেদির সুশিক্ষিত পরিবার এতে যথেষ্ট মনক্ষুণ্ণ হন। মুম্বাই এসে তিনি শখের বসে নাচ শেখার জন্য গোপী কিষাণ একাডেমিতে ভর্তি হন। নায়িকা হবার কোনো ইচ্ছা তার ছিল না, তবু সবাই যখন বলিউডে চেষ্টা করার জন্য তাকে উপদেশ দিল, তিনিও এ ব্যাপারে আগ্রহ দেখাতে চাইলেন, কিন্তু কোনো লাইন পাচ্ছিলেন না। লাইন পাওয়ার জন্য মনিকা বেদি বিভিন্ন ফিল্মি পার্টিতে অংশ নিতে শুরু করলেন। পরিচালক সুভাষ ঘাইয়ের এক হোলি পার্টিতে রাকেশ রোশানের সাথে তার পরিচয় হয়। রাকেশ রোশান তাকে সান্তাক্রুজের অফিসে গিয়ে দেখা করতে বললেন। শাহরুখ সালমানকে নিয়ে তিনি করণ অর্জুন মুভি বানাচ্ছিলেন তখন। টাকমাথার রাকেশ রোশানকে ভালো লাগেনি মনিকা বেদির। তিনি আর তার অফিসে যাননি। মনিকা বেদির জায়গায় নেওয়া হলো মমতা কুলকার্নিকে। ছবি হলো ব্লকবাস্টার হিট। হতাশ ও বেপরোয়া মনিকা বেদি একটি মুভির নায়িকা হওয়ার জন্য হন্যে হয়ে উঠলেন। দাউদের ঘনিষ্ঠ মাফিয়া ডন প্রযোজক মুকেশ দুগ্গালের সাথে পরিচিত হন মনিকা বেদি। মুকেশ তাকে সুরক্ষা মুভিতে প্রথম নায়িকা হিসেবে সুযোগ করে দেন। তার সহশিল্পী ছিলেন সাইফ আলী খান ও সুনীল শেঠি, কিন্তু সেই মুভি বক্স অফিসে ব্যর্থ হয়। মুকেশ দুগ্গালের সাথে মনিকা দুবাই ভ্রমণ করে। সেখানেই পরিচয় হয় আরসালান আলী নামে এক পাকিস্তানের সাথে। ঠিক সেই মুহূর্তে মুকেশ দুগ্গাল নিহত হন। মনিকা বেদি ঘনিষ্ঠ হয়ে ওঠেন আরসালান আলীর সাথে। দুজন দুজনের প্রেমে পড়ে গেলেন। আরসালান আলী নেপথ্যে থেকে মনিকা বেদির ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগী হন। 1999 সালে মনিকা বেদি অভিনীত জনম সমঝা করো মুভিটি মুক্তি পায়। এরপর মুক্তি পায় জোড়ি নাম্বার 1। দুটো ছবি হিট হয়। কৃতজ্ঞতা স্বরূপ আরসালান আলীর সাথে মনিকা বেদি অভিসারে মিলিত হতেন দুবাই নগরীতে। দুটো হিট ছবি করার পর একদিন দুবাই থেকে আরসালান আলী ফোন করে তাকে বলেন, তুমি এখনই দুবাই চলে আসো। মনিকা বেদি বললেন, হঠাৎ দুবাই কেন? আরসালান আলী বললেন, ফোনে বলা সম্ভব নয়, তুমি আগে দুবাই আসো। মনিকা বেদি দুবাই গিয়ে যা জানলেন তাতে তার অস্তিত্ব নড়বড়ে হয়ে গেল। কারণ এই আরসালান আলী হল কুখ্যাত আবু সালেম। মনিকা বেদি না পারলেন ভারত ফিরতে, না পারলেন পরিবারের কাছে যেতে। ভারত জুড়ে ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়ল মনিকা বেদি মুম্বাই থেকে পালিয়েছে আবু সালেমের আহ্বানে। ইন্টারপোলের ওয়ারেন্ট জারি হলো আবু সালেম মনিকা বেদি উভয়ের বিরুদ্ধে। 1999 সালের অক্টোবর মাসে আবু সালেম মনিকা বেদি দুজনেই দুবাই নগরী ছেড়ে পালিয়ে যান। ইতিমধ্যে দাউদের ডি কোম্পানির সাথে মনোমালিন্য শুরু হয়েছে আবু সালেমের। কয়েকটি জাল পাসপোর্ট তৈরি করে আবু সালেম বিভিন্ন নামে বিশ্বের বিভিন্ন দেশে ঘোরাঘুরি করতে লাগলেন। প্রথমেই তারা গেলেন দক্ষিণ আফ্রিকা। সেখানে কয়েকদিন অবস্থান করে তারা চলে গেলেন কেনিয়ার নাইরোবিতে। কেনিয়া থেকে তারা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে। আবু সালেমের প্রথম স্ত্রী সামিরা ফ্লোরিডাতে অনেক আগে থেকেই বসবাসরত ছিলেন। বহু ঝঞ্ঝা বিক্ষুব্ধ বছরের পরে এবার আবু সালেম যুক্তরাষ্ট্রে অনেকটা শান্তিতেই বসবাস করতে লাগলেন। সামিরা ও মনিকাকে দুই জায়গায় রেখে তিনি যুক্তরাষ্ট্রে তার অর্জিত টাকা বিনিয়োগ করলেন। 5টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, একটি সিনেমা হল ও কয়েকটি পেট্রোল পাম্প ক্রয় করলেন আবু সালেম। ঝামেলা বাঁধল তখন যখন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর মুসলিম ফোবিয়া তৈরি হলো সেখানে। আবু সালেম মনিকা বেদিকে নিয়ে এবার পর্তুগালে চলে গেলেন। পর্তুগালে আরসালান আলী নামে বসবাস শুরু করলেন আবু সালেম। মনিকা বেদির সাথে সুখী দিন কাটছিল তার, কিন্তু এই সুখ বেশি দিন সইল না কপালে। ইন্টারপোলের রেড ওয়ারেন্ট তো জারি ছিলই,
পর্তুগাল পুলিশ তাকে গ্রেফতার করল। মনিকা বেদিও গ্রেফতার হলেন। তারিখটা ছিল 2002 সালের 20 সেপ্টেম্বর। মুম্বাই সহ ভারতের সব জায়গায় প্রথম পাতায় প্রচারিত হলো তাদের গ্রেফতারের খবর। স্বস্তির নিঃশ্বাস ফেললেন বলিউডের লোকজন। পর্তুগাল আদালতে দুজনের সাজা হয় 3 বছরের। ভারত সরকার অনেক দেন দরবার করে পর্তুগালের সাথে অপরাধী প্রত্যর্পণ চুক্তি করে 3 বছর পরে দুজনকেই মুম্বাই নিয়ে আসে। হাইকোর্টে আপিল করে পরবর্তীতে মুক্তি পান মনিকা বেদি। আবু সালেমের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চালু হয়। অধিকাংশ মামলাতেই তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। তারপর থেকেই মুম্বাইয়ের আর্থার রোড জেলের স্থায়ী বাসিন্দা হয়ে যান এই দুর্ধর্ষ গ্যাংস্টার।